দরজায় নিরন্তর করাঘাতের শব্দে বিরক্ত হলো মিথিলা। সূচক শব্দ করলো, শোয়া থেকে উঠে এসে ছিটকিনি টানল। মেয়ের অক্ষত মুখখানা দেখতেই প্রাণ পেলেন খোরশেদুল। প্রকাশ না করলেও গোপনে বুক ভরে দম টেনেছেন তিনি। তারপর গম্ভীর গলায় বললেন, সকাল থেকে দরজা খুলছো না কেন? মিথিলা যত যাই হোক বাবাকে মানে, ভয় পায়। উত্তরে মাথা নুয়ে বলল, ভালো লাগছিল না কিছু। ভোরবেলা অত চেঁচামেচি শোনোনি? তোমার মা যে পড়ে ব্যথা পেয়েছে, হাসপাতালে নিয়ে গেলাম, টের পাওনি? মিথিলা ভীষণ আশ্চর্য বলে চাইল। অবাক কণ্ঠে বলল, মা হাসপাতালে? কেন, কি হয়েছে? পাল্টা অবাক হলেন খোরশেদুল। এই ঘর আর বসার ঘর কতটা দূরে? সালমার মাথা ফাটা নিয়ে সকালে হুলুস তুলুস বাঁধালেন ওনারা, এমনকি আলেয়া অব্দি নাকে কাঁদলেন, অথচ মেয়েটা কিছুই জানে না। খোরশেদুল ব্যথিত হলেন। ঠিক বুঝেছেন তাহলে, মেয়েটা অধিক শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। স্বামীর ফেলে যাওয়া আর অত মানুষের খোঁজাখুঁজি, তার মেয়ে বড় আদরের আহ্লাদে মানুষ। এরকম পরিস্থিতিতে কি কখনো গিয়েছে? খোরশেদুলের মায়া হলো, পিতৃসুলভ মমতার চাহনি উপচে এলো দু চোখে। এখন মায়ের কথা শুনলে মেয়েটা এর উপর আবার আরেক চিন্তায় পড়বে। থাক বড়, মিথ্যে বললেন। তেমন কিছু না, দুর্বল স্যালাইন দিছে। মিথিলার ছোট্ট জবাব। ও। খোরশেদুল প্রসঙ্গ পাল্টাতে বললেন, পলাশের সঙ্গে কথা হয়েছে। অচিরেই মুখে মেঘ জমল মিথিলার। আগের থেকেও ভার ভার স্বরে জানালো, ও। ফোন করনি? মিথিলার বলতে খুব লজ্জা লাগছে, তাও জানালো। করেছিলাম, আমাকে ব্লক করে দিয়েছে। খোরশেদুল এবার সোজাসুজি শুধালেন, ওই পকেটেগুলো যা যা বলে গেছিল সেসব সত্যি? মিথিলার চিবুক গলার কাছে ছিল এতক্ষণ। প্রশ্নটা এবার গলা ফুঁড়ে বেরিয়ে যাওয়ার প্রয়াস জানালো। যথাযথ উত্তর দিতে ব্যর্থ সে। মিথ্যা বলতে গেলেও সুনিশ্চিত ধরা পড়বেই। চুপ করে থাকলেও বিপদ। কোন দিকে যাবে, কি বেছে নেবে? বিয়ের দুদিনের দিন মানুষ ঘুরে ফিরে শহর ছাপিয়ে ফেলে, আর সে কিনা এসব প্রেম টেম নিয়ে পুরনো কাসুন্দি ঘাটছে। মিথিলার রাগের সবটুকু চড়াও হলো নাহিদের উপর। কোন কুক্ষণের বলদটার সাথে সম্পর্কে গিয়েছিল কে জানে। নিজেও ভালো থাকবে না, আর ওকেও ভালো থাকতে দেবে না। সামনে পেলে চড়িয়ে লাল করে দেবে একদম। খোরশেদুল মেয়ের হাব ভাবেই যা বোঝার বুঝে নিলেন। হতাশ হলেন ভীষণ। আক্ষেপ জানিয়ে বললেন, তোমার থেকে আমি এসব আশা করিনি মিথিলা। এরকম একটা মাস্তানের বন্ধু তো মাস্তানি হবে। কি রুচিহীনের মতো কাজ করেছো, ছি ছি। আজ সব মান ইজ্জত এভাবেই জলে ডুবলো আমার। মিথিলা আর্ত চোখে তাকায়, ভেজা স্বরে বলে, আপু প্লিজ, এ নিয়ে কাল থেকে সবার উল্টাপাল্টা কথা শুনেছি, অন্তত তুমিও এসব বলো না। খোরশেদুল লম্বা শ্বাস ছাড়লেন, বললেন, ঠিক আছে বিলাডার, যা করার তা তো করেই ফেলেছো, এখন কিভাবে ঠিক করাবে কিছু ভাবলে? মিথিলার কালো চেহারার দুপাশে মাথা নাড়ল। সে কাল থেকে ভেবেছে, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। পলাশ এত শক্ত মানুষ, ঠিক কি বলে ওকে বাগে আনা যাবে? মস্তিষ্কে ধারালো বুদ্ধিটাও কোনো মতেই আসেনি। খোরশেদুল বললেন, তাহলে আমি যা বলছি শোনো, পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করো, হাল ছেড়ো না, চেষ্টা করতেই থাকো। তোমার নাম্বার ব্লক করলে অন্য নাম্বার থেকে কল দাও। এভাবে বিয়ের পর দিন বউ ফেলে রাখে তো ভালো কথা নয়। তাও একটা নর্মাল ইস্যু নিয়ে এত রিয়াক্ট করবে কেন? মিথিলা দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, ও মনে হয় আর আমাকে ফিরিয়ে নেবে না আপু। খোরশেদুল শক্ত কণ্ঠে বললেন, ফিরিয়ে নেবে না বললেই হলো? এটা কি মগের মুল্লুক পেয়েছে? দেশের আইনকানুন বলেও একটা কথা আছে, ভালো ভালোই আসতে বলো, না হলে আমিও অন্য ব্যবস্থা নেব। গজগজে ক্রোধে ঝেড়ে চলে গেলেন তিনি। কিন্তু মিথিলার নিভু নেত্র জলজল করে উঠল, দপদপ করে সাড়া দিল মস্তিষ্কের প্রতিটি কোষ। এই তো উপায় পেয়েছে। এতটা সময় ভেবেও যা উদ্ধার করতে পারেনি। বাবার এক কথায় তা নিজে থেকেই হানা দিল এক্ষুনি। মিথিলা ত্রস্ত দ্রোত চাপালো, বিছানা থেকে ফোন হাতে তুলল, ঝটফট কল লাগালো পলাশের
লেখা নাম্বারে। তবে ব্লকলিস্ট থেকে নাম্বারটা তখনও সরায়নি পলাশ। মিথিলা নাক ফুলিয়ে স্ক্রিনে চোখ খোলায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিভাবে ব্লক ছোটাতে হয় ভালো করে জানা আছে ওর। মিথিলা তৎপর হস্তে গোটা গোটা মেসেজ টাইপ করে পাঠালো। তুমি কি ফোন ধরবে নাকি আমি কোনো স্টেপ নিতে বাধ্য হব পলাশ? আর যেরকম ভাবছি তেমনটা করলে সেটা অবশ্য তোমার জন্য সুখের হবে না। তারপর অপেক্ষা করলো উত্তরের। ডোজে কাজ হবে কিনা চিন্তিত সে। পুরো 4 মিনিট ফোন হাতে নিয়ে পায়চারি করার মধ্যেই স্ক্রিন জ্বলে ওঠে। পলাশ কল ব্যাক করেছে। কুড়ো হাসলো মিথিলা। রিসিভ করে কানে গুঁজতেই ওপাশ থেকে শশুক ব্যস্ত প্রশ্ন এলো। স্টেপ নেব মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি যা বুঝেছো তাই। আমি কি বুঝবো? তোমার থেকেই শুনতে চাই। সেসব পরে শোনাচ্ছি, আগে তুমি বলো এভাবে আমাকে এখানে রেখে যাওয়ার মানে কি? মানে কি আবার? বলেই তো এলাম, তোমার মতো লোভী গোল্ডিগার মেয়ে আমার ঘরে কোনো জায়গা নেই। সবই তো শুনেছি। কি বাঁধাই করার রেকর্ড তোমার। অত মানুষের মধ্যে আমার মান সম্মান জাস্ট ধুলোয় মিশিয়ে দিয়েছো। মিথিলা তেতে ওঠে। একদম ফালতু কথা বলবে না। বিয়ের আগে সবারই কম বেশি এসব থাকে। তোমার নেই মনে হয়? খোঁজ নিলে দেখা যাবে তোমার রেকর্ড আমার থেকেও সুন্দর। পলাশ কাঠখোট্টা জবাব দিল। আমরা এরকম ফালতু ক্যারেক্টার না। মিথিলা ফুঁসে বলল। চুপ করো। 2-4টে প্রেম এ যুগের খুব কমন ব্যাপার। এসব দিয়ে তুমি আমার চরিত্র মাপতে পারো না। তারপর চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল। আচ্ছা বেশ, এত কথার দরকার নেই। আমি যা বলছি এখন তাই শোনো। চুপচাপ ভদ্র ছেলের মতন এসে আমাকে নিয়ে যাও। পলাশের জবাব আসে। মাথা খারাপ নাকি? শোনোনি কি বললাম? তোমাকে আমি ফিরিয়ে নিচ্ছি না। মিথিলা ভ্রু উচালো। আচ্ছা বেশ, নিতে হবে না। আমি বরং থানায় গিয়ে একটা মামলা ঠুকে আসি। বলি যে আমার স্বামী বিয়ের পরের দিন বিনা কারণে আমাকে বাপের বাড়ি ফেলে গিয়েছে, কারণ সে অন্য নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত। বা বলবো যে আমার বাবা যৌতুক দিতে চাননি দেখে নারাজ হয়েছে। পলাশ বিস্ময়ে হা হয়ে বলল। হোয়াট রাবিশ! আমি এরকম কিছু করিনি। তাছাড়া প্রমাণ কি এসবের? তাহলে আমি বিয়ের আগে যা যা করলাম তোমার কাছে, সেসবের প্রমাণ কোথায়? তুমিও তো অযথা ব্লেম করছো আমাকে। তাও কে এসে কি না বলে গেছি সে নিয়ে। শোনো পলাশ, 100টা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলেও আইনে কিন্তু শাস্তি নেই, কিন্তু বিয়ের পর অহেতুক কারণে বউ রেখে গেলে ফেরত না নিতে চাইলে আইনে কিন্তু এর শাস্তি অনেক ভয়াবহ। অন্তত মামলার চক্করে ইঞ্জিনিয়ারিং করা ছুটে যাবে তোমার। আর বিদেশে যাওয়ার কথা তো বাদই দাও। এখন তোমার একার সম্মান যাচ্ছে, তখন তোমার দুটো পরিবারের সম্মান কোথায় যাবে ভাবতে পারছো? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মিথিলা ভনিতাহীন বলল। দেখাচ্ছি। আর তুমি নিতে না এলে কাজটা আমি করব। তুমি আমাকে চেনো না। এখন বলো কি করতে চাও? ভালোই ভালোই আমাকে নিয়ে সংসার করবে নাকি নিছক এসব ঝামেলায় জড়াবে? ওপাশে তৎক্ষণাৎ নীরবতা নামলো। কপালের ভাঁজ পড়ল মিথিলার। দুদিনের আলাপে পলাশকে অত ভালো সে আয়ত্ত করতে পারেনি, তাই এখনো ওর মতি গতি নিয়ে শঙ্কিত। কিন্তু পলাশ একটু চুপ থেকে বলল। ঠিক আছে, বিকেলে আসবো। মিথিলার মিয়ে থাকা অনুচিন্তিত মুখখানা চকচক করে উঠল। স্ফূর্ত চিত্তে বলল। ঠিক আছে, রাখছি। পলাশ লাইন কাটল। মিথিলা বিজয়ী হাসলো বুক ফুলিয়ে, ঠোঁট ভর্তি গাঢ় পৈশাচিক আনন্দ। সে স্ক্রিনের দিকে চেয়ে বলল। তোমাকে চালাক ভেবেছিলাম, অথচ তুমি সেই নাহিদের মতোই আরেকটা গাধা বের হলে। সালমা বেগমকে হাসপাতাল থেকে সন্ধ্যা নাগাদ ছাড়া হলো। ওনার দুর্বলতায় কাবু দেহটা সবাই ধরাধরি করে নিয়ে এলো বাড়িতে। খোরশেদুল অফিস থেকে আবারও হাসপাতালে গিয়েছিলেন। অতটুকু সময় আলেয়া বানু আর সালমার ভাইয়ের বউ ছিলেন কাছে। রাহাত দরজা খুলল। ওকে আর হাসপাতালে নেওয়া হয়নি, ছোট মানুষ, রোগীদের ভেতরে গিয়ে কাজ নেই। রাহাত মাকে দেখতেই গতিতে জড়িয়ে ধরল, এক প্রকার হামলে পড়ল ওনার বুকের ওপর। প্রকোপে সালমা পড়ে যেতে নিলেন। খোরশেদুল দাঁড়িয়েছিলেন পিছনে, চট করে ধরে ফেললেন স্ত্রীকে। সালমা বেগম চাইলেন এক বল। গম্ভীর মুখে আবারও দৃষ্টি ফিরিয়ে নিতেই আহত হলেন ভদ্রলোক। সেদিনের পর থেকে সালমা এখনো অবধি একটা কথাও ওনার সঙ্গে বলেনি। রাহাত মাকে জড়িয়ে রেখেই বলল। আম্মু, তোমার খুব লেগেছিল? ব্যথা কি একটুও কমেছে? আলেয়া বানু বললেন। দাদু ভাই, এগুলান সব পরে হইনু, অহন মায়ের বইতে দাও।
সালমা মাথায় হাত বুলিয়ে একটু হাসলেন। রাহাত সরে এলো। তিনি ভেতরে ঢুকে আস্তে ধীরে সোফায় বসলেন। পাশে বসলেন আলিয়া। এদিক ওদিক চেয়ে বললেন, কি রে তোর মাইয়া কই খোরশেদ? খোরশেদুল বিষয়টা এতক্ষণে খেয়াল করেছেন। সেই যে মেয়েটাকে দুপুরে পলাশের সঙ্গে যোগাযোগ করতে বলে গেলেন, তারপর আর কথা হয়নি। তড়িৎ মেয়েকে হাত ছুড়লেন তিনি। দুবার ডাকে দরজা খুলল মিথিলা, অথচ এত সময় বসার ঘরের একটা কথাতেও তার সাড়া ছিল না। মিথিলার বেশভূষা দেখতেই আলেয়া বানু ভ্রু তুললেন কপালে। গাঢ় রঙের দামি জামদানি গয়না, পরিপাটি করে বাঁধা চুল, চেহারায় অল্প বিস্তর মেকআপ। আলেয়া বানু পাতা ঝাপটালেন চোখের। স্বামী ওইভাবে ফেলে রেখে গেল। মা এলো হাসপাতাল থেকে। তিনি ধরেই বসেছিলেন মেয়েটা হয়তো কেঁদে কেটে চোখ মুখ ফোলাবে, কিন্তু এ তো। মিথিলা হাসি হাসি মুখে বাবার পাশে এসে দাঁড়ালো। ডাকছিলে আপু? খোরশেদুল মেয়ের আপাত মস্তক দেখে বললেন। কোথায় যাচ্ছ? সে হৃষ্ট চিত্তে জানালো। হ্যাঁ, পলাশ আসছে নিতে, তাই তৈরি হলাম। খোরশেদুলের বক্ষ হতে দুশ্চিন্তার ভারী পাথরটা ত্রস্ত নেমে গেল। এই নিয়ে গতকাল থেকে কি যে ভাবনায় পড়েছিলেন, সালমা বেগম অবাক হয়ে পড়লেন। নিতে আসবে মানে? কোথায় গিয়েছে ও? আর কালই তো এলি, আজ যাবি কেন? গতকালকের ঘটনাটার এক ফোঁটাও জানেন না তিনি। পরপর ঘটে যাওয়া দুর্ঘটনার কিছুই টের পাননি। আলেয়া বানু হা করলেন বলতে, অমনি খোরশেদুল চোখ ইশারা করলেন। বৃদ্ধা ইঙ্গিত বুঝে থেমে গেলেন। ছেলের ওপর দিয়ে তো আর চলা যায় না। মিথিলা আমতা আমতা করে বলল, না, আসলে ওর একটা কাজ পড়েছিল, তাই চলে গিয়েছে। তুমি অসুস্থ, তার থেকে বাড়তি ঝামেলা করবে না বললো। সালমা বললেন, এতে ঝামেলার কি আছে? জামাই মানুষ, প্রথমবার শ্বশুর বাড়ি আসবে, বেড়াবে না? আমি যতটুকু পারি করার চেষ্টা করব। খোরশেদুল বললেন, থাক না, এ সময় এত প্রেশার ঠিক হবে না তোমার। ওরা আবার পরে সময় করে আসবে না হয়। মিথিলা তাল মিলিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আবার পরে আসবো আম্মু। আলেয়া ফোঁস করে শ্বাস ফেললেন। টেনে টেনে বললেন, তোর কন্যা আবার মার পেশাও বোঝে। এই যে কত সময় হইল মাইয়া ডাইলো হাসপাতাল দিয়া, একবারও তো জিগাই এলো না ভালো মন্দ। মায়ের মাথা তো যে এত বড় একখান পট্টি ফিরাইয়াও তো দেখলো না। মিথিলা কটমট করে উঠল। খোরশেদুল মেয়ের পক্ষ নিয়ে বললেন, থাক আম্মা, ছেলে মানুষ অত শত বোঝে না। সালমা বুঝতে না পেরে বললেন। ও কি করেছে আম্মা? মিথিলা জ্বলে উঠল। আপু, তোমার মাকে থামতে বলো। বুড়ি মানুষ এত কথা বলে কেন? খোরশেদুল চুপ থাকলেও সালমা ধমক দিলেন মেয়েকে। কড়া কণ্ঠে বললেন, মিথিলা, উনি তোমার দাদু। গুরুজনের সাথে কেউ এভাবে কথা বলে? মিথিলা চুপ করলেও চেহারায় বিরক্তি। আলেয়া বানু পুত্রবধূর দিকে আপ্লুত চোখে চাইলেন। ছেলে তার সম্মান রাখলেও পরের মেয়ে ঠিকই রাখছে। রাহাত কাঁচের গ্লাসে পানি হাতে ছুটে এলো তখন। মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও। জলের কথা সালমা বলেননি। ছেলেটা নিজে থেকে আনায় সবাই বিস্মিত হলো। সালমা মৃদু হেসে গ্লাস হাতে নিলেন। চুমুক দিতে গিয়ে খেয়াল করলেন পানিতে চুল ভাসছে। হেসে ফেললেন আরো, বললেন, এটাতে ময়লা আপু, খাওয়া যাবে না। রাহাত ভেজা হাত পেটের কাছে জামাই মুছছিল। কথাটায় চোখ প্রকট করে বলল, ময়লা? কিন্তু আমি তো ভালো করে দেখে আসলাম। আচ্ছা দাও, পাল্টে আবার ভালো পানি আনছি। গ্লাস নিয়ে রাহাত আবারও চলে গেল। ফিরে এলো মিনিটেই। আলেয়া বানু গদগদ হয়ে বললেন, হে পালা মানুষ, আকাম তো ঠিকই করবার পারে। কি সুন্দর আমার নাতিটা, মার দিকে কত খেয়াল। মায়ের মানুষ করতে না পারলেও পোলা খুব সুন্দর মানুষ করছো বউ। সালমা ছোট্ট করে শ্বাস নিলেন। আলেয়া বানু আগের দিনের মানুষ। মেয়ে নাতির প্রতি প্রথম থেকেই বিমুখ ছিলেন। যতটা নারাজ হয়েছিলেন মিথিলার হওয়ার সময়, ততটাই প্রসন্ন ছিলেন রাহাত আসার খুশিতে। এমনকি ওনার দৃষ্টিতে পুষ্পিতাকে বাড়িতে ঠাঁই দেওয়ার মতো ভয়াবহ অপরাধটাও মাপ পেয়েছিল এই একটা কারণে। ঢাকায় বেড়াতে এলে বা শ্বশুরালয়ে গেলেই মিথিলার সঙ্গে বৃদ্ধার সর্বদা ঠান্ডা যুদ্ধ বাঁধত। তাই আজকেও ধরে নিলেন হয়তো এই জন্যই এসব বলছে। অন্যদিকে মিথিলা দাদির প্রতিটা কথায় খতমত করছে নীরবে। মায়ের জন্য কিছু বলতেও পারছে না। তবে এত এত ঘটনার মধ্যেও একমাত্র মহিদুল আলম নিশ্চুপ বসে। পৌর লোকটি হ্যাঁতেও নেই, নাতেও নেই। সালমা স্বামীর দিকে চাইলেন, কণ্ঠে নম্রতা।
তোমার উপর আজ অনেক ধকল গেল তাই না? খোরশেদুল একটু নড়ে চড়ে দাঁড়ালেন। হু, না কিসের দখল? সকাল থেকেই তো কত ছোটাছুটি করতে দেখলাম, তাই আর কি। খোরশেদুল মনে মনে খুশি হয়েছেন। ভাবলেন সালমা তাহলে পুষ্পিতাকে তাড়িয়ে দেওয়া নিয়ে আর রাগ করেনি। সহজভাবে কিছু বলতে নিলেন, সহসা আটকে গেলেন ওনার পরের কথায়। আজ যদি পুষ্পিতা থাকতো, কারো কিছু করতে হতো না, সব একা হাতে সামলাতো মেয়েটা, আমার যত্ন নিত। কতবার অসুস্থ হয়েছি, ঘরের কেউ টের পায়নি, পাবে কেমন করে? এর আগেই হুলস্থুল বাঁধিয়ে সেবা করে একদম সুস্থ বানিয়ে ফেলেছে। চোখের অশ্রু জলটুকু বেয়ে ওনার গাল অব্দি এলো। খোরশেদুল শান্ত মেজাজে মুহূর্তেই চটে যায়। কঠিন কিছু বলবেন ভেবে গিলে নিলেন সালমা অসুস্থ বলে। আশ্চর্যভাবে আলেয়া বানু সায় মেলালেন আজ। মন খারাপ করে বললেন, এই কথাখানা সঠিক। আগে যতবার আইসি মায়াটার যত্ন আত্মীর ত্রুটি অহে নাই, আন্তরিক আসিল, যেন আমি ওর নিজেরই দাদি। মিথিলা আরেক দিক ফিরে দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল। তিতি বিরক্ত সে। অতিষ্ঠ পুষ্পিতার প্রশংসা শুনতে শুনতে অধৈর্য চোখে দেয়াল ঘড়ি দেখলো। পলাশ আসবে কখন? ও বাড়ি গিয়ে কত কাজ ওর, কত গোছগাছ বাকি। এই বৃহস্পতিবারই তো কানাডার ফ্লাইট। ভাগ্যিস আগে ভাগে তার ভিসা পাসপোর্ট করা ছিল, না হলে এত দ্রুত তো আর যাওয়া হতো না। মিথিলার লোচনদয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। বৈদেশের বিলাসবহুল জীবনের চিত্রটাও একে একে লোভে টলমল করল ভেতরটা। খোরশেদুলও সমানভাবে পুষ্পিতার প্রশংসা শুনতে অনীহ। প্রসঙ্গ কাটাতে বললেন, আম্মা আমি বাজার আনছি, ফ্রিজে মাছ আছে, ওর তো শরীর ভালো না, আপনি একটু কষ্ট করে এবেলার রান্নাটা করে দিয়েন। আলেয়া ভ্রুকুচকে বললেন, কেন আমি রান্ধুন কেন? তোর এত বড় কন্যা কি করব? হ্যাঁ থাকতে রান্ধন বান্ধন আমি পারতাম না। মিথিলা তাজ্জব বনে বলল, আমি রান্না করব? আমার হাতের মেহেদি এখনো ওঠেনি, আর আমি কিনা মাছ কাটবো, মশলা কুটবো? ইয়াক! আলেয়া মুখ বেঁকিয়ে বললেন, আইসে আমার রাইজ রানী। শৌর বাড়িতে গেলে 2টা দিন পরে এমনিই চুলার আগুন ঠেলন লাগবো। এখন এই সমস্ত মেহেন্দি সুইটটা যাইব, বুঝছ? মিথিলা রেগে মেগে কিছু বলতে চাইল। সালমা থামিয়ে দিয়ে বললেন, কাউকে কিচ্ছু করতে হবে না আম্মা, আমি করব যা করার। আলেয়া প্রতিবাদ করে উঠলেন, তুমি এই রোগা শৈলে কাম করবা কেন? এইসব করাই মায়াডারে মাথায় তুইলা ফালাইছ। রানলে হেদের জাত যাইব, পরে ঘরে যাইয়া রানবো না? মিথিলার সাথে সাথে বলল, ওই নো ওয়ে, পলাশদের বাড়িতে রান্নার আলাদা লোক আছে। আমি কি যেন তেন ঘরের বউ হয়েছি নাকি? তা হইবা কেন? তুমি তো... খোরশেদুল মাঝপথে সূচক শব্দ করে বললেন, উহ, থামো তো তোমরা, রান্না আমি করব, হয়েছে যত সব। এত করবাই বাপ, মা যা মাইয়া বানাইছো, এখন রানবা, 2 দিন পর দেখবা ওই মাইয়ার লাইগা আর কত কি করণ লাগতেছে। আলিয়া বিরতি নিতেই কলিং বেল বাজল। খোরশেদুল আর দ্বিতীয় জবাবে গেলেন না। মিথিলা উৎফুল্ল চিত্তে বলল, খোরশেদুল সদর দরজার পাশেই দাঁড়িয়েছিলেন। ছিটকিনি টানলেন রাতারাতি। সত্যি সত্যি ওপাশে পলাশ দাঁড়িয়ে। ওনাকে দেখে ছেলেটা সালাম দিল। খোরশেদুল উত্তর করলেন। ভেতরে ভেতরে হাত ছেড়ে বাঁচলেন। যাক, ঘটনা বেশি দূর করানোর আগেই মিটমাট হয়ে গিয়েছে। চলতি মাসের 29 তারিখ আজ। নতুন মাস শুরু হতে হাতে গোনা 2 দিন মাত্র। তারপরেই বৈশাখ সরিয়ে জায়গা নেবে জ্যৈষ্ঠ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করবে গা গতর। ফাঁকা রাস্তায় নামবে তৃষ্ণার্ত শালিকের জোড়া। তবে আজকের প্রকৃতি ভবিতব্যের এই নিষ্ঠুরতা বুঝতে দিতে নারাজ। সকাল সকাল ঝমঝমিয়ে বর্ষা নেমেছে। মধ্যাহ্নের দাপাদাপিতেও পিচের রাস্তা এখনো ভেজা। ড্রেন চুয়ে চুয়ে যাচ্ছে ময়লা পানি স্রোত। বাতাস ভারী, শীতার্ত একদম। কিছু কিছু জায়গায় রোদ পড়ছে, তবে নিরুত্তাপ তার প্রখরতা। ঠিক বিকেলের কোমল সূর্য ঘেঁষে ছুটে আসা রোদ্দুরটার ন্যায়। তীব্রর ছাদবিহীন লাল টুকটুকে জিপটা রাস্তার এক কোনায় দাঁড়িয়ে। মাথার উপর ফুটওভার ব্রিজ। অন্তহীন মানুষের পদধ্বনি স্পষ্ট শোনা যায়।
শুধু সে একা নয়, আজ জিপের ওপর জায়গা নিয়ে বসেছে আরো 5 জন। সাফিন তীব্রর পাশে সিটে, পেছনে মিরাজ, মুশফিক, আরমান। কেউই সাথে আজ বাইক আনেনি। হুট করে তীব্র তলব পাঠানোয় হাজির হয়েছে বিলম্বহীন। সবচেয়ে বড় কথা, আজ অমাবস্যার চাঁদের ন্যায় তাদের সঙ্গ দিচ্ছে নাহিদ। প্রায় সপ্তাহখানেক পর বাইরে বের হয়েছে ছেলেটা। চোখ মুখ এখনো কাহিল, শুষ্ক। একদিন আরমান ওকে রেখে এক পা অবধি নড়তে পারেনি। তীব্রর কড়া নির্দেশ, নাহিদের মাথা ঠিক নেই, একা ছাড়লে যা খুশি করে বসতে পারে। সেই আশঙ্কায় আরমান নিজেও সিটিয়েছিল। ভয়ে নাহিদকে ওয়াশরুমের দরজাটা অবধি লাগাতে দেয়নি। গরুটা একটা মেয়ের শোকেই যেই পরিমাণ কাঁদছে, না জানি উল্টো পাল্টা কি ঘটায়। তবে আজকের ঘটনা একটু ব্যতিক্রমী। তীব্রর খবর পাঠানোয় আরমান যখন বের হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত, হুট করেই নাহিদ নিজেই প্রস্তাব রাখলো। বাসায় আর ভালো লাগছে না রে, আমিও চাই। আমার সাথে আড্ডা দিলে হয়তো ভালো লাগতো একটু। আরমান সঙ্গে সঙ্গে তীব্রকে জানালো, সেও রাজি এক কথায়। মোটামুটি ওদের দিয়েই আজ জিপ পরিপূর্ণ। এখন 3 জনের আসনে ওদের 4 জনের একটা গাদাগাদি বাঁধলেও কেউ টাঁটু শব্দ করছে না। আপাতত তারা চিন্তিত, কৌতূহলী। এই যে গত আধ ঘন্টা যাবত এইভাবে সবাই রাস্তায় বসে আছে, এর সঠিক কারণ কি? তীব্র হুইলের ওপর 2 পা উঠিয়েছে, একটার উপর আরেকটা মেলে ক্রস বানানো। ডান হাতে ফোন, বাঁ হাতে সিগারেট। না কিছু বলছে, না কিছু করছে। তার এমন উদ্বেগহীন ভাবমূর্তি বন্ধুদের মাথার উপর দিয়ে যায়। একে অপরকে একটু পর পর ভ্রু উঁচায় সবাই, কিন্তু কেউই কিছু জানে না। নাহিদের অবশ্য আগ্রহ নেই, তবে বাকি 4 জন অধৈর্য হয়ে পড়ল। মিরাজ জিজ্ঞেস করেই বসলো, কিরে বিট্টু, আজ হঠাৎ উত্তরায় কেন এলাম? কাজ আছে এখানে? হ্যাঁ। সাফিন বলল, কি কাজ? তাহলে বসে আছি কেন এরকম? চল, যা করতে হবে সেরে আসি। তীব্র ছোট্ট শব্দে জানালো, কাজ এখানে। এখানে? মুশফিক চূড়ান্ত অনীহা প্রকাশ করলো। দূর, ভাল লাগে না। উত্তরায় একদম মন টেকে না আমার। গুলশান ওই জোস। তীব্র ফোনের দিকে চেয়েই বলল, তোকে এখানে বেড়াতে আনেনি। আরমান শুধায়, তাহলে কি করব বল না? এরকম মূর্তির মতো বসে থেকে কোমর ব্যথা করছে রে। বসে ব্যথা করলে শুয়ে থাক। আরমান ঠোঁট উল্টায়। নাহিদ আশেপাশে দেখছে। একমাত্র ঘটনা বোঝা নিয়ে তার ভাবান্তর নেই। তীব্র আরো অনেকক্ষণ পর ফোন নামিয়ে রাখলো। রাস্তার ঠিক ওই পারে তাক হলো তার ঘোলাটে চোখ। শটান দাঁড়ানো এক একটা বিল্ডিং এর ওপর বুলিয়ে আনলো নিপুণ দৃষ্টি। তার মধ্যে একটার দিকে আঙুল ইশারা করে বলল, ওই বাড়িতে কে থাকে জানিস? 5 জন একযোগে ফিরল ওর ইশারা অনুসরণ করে। প্রাঙ্গণে বাগান বিলাস, গাছের আড়ালে পড়া সবুজ বসতটা মনোযোগ দিয়ে দেখলো। সবাই একসাথে জানালো। না। সাফিন এক ধাপ এগিয়ে শুধালো, কে থাকে? তোর কোনো আত্মীয় নাকি আঙ্কেলের কোনো শত্রু? তীব্র এক পেশে হাসলো শত্রু কথাটায়। খসখসে কণ্ঠটা জবাব দিল ধীরস্থির, পুষ্পিতা। অমনি চমকে ওঠে সকলে। সাফিন আর্তনাদ করে বলে, কি? মিরাজ হই হই বাঁধিয়ে বলল, পুষ্পিতা মানে ওই মেয়েটা না রাহাতের বোন? তুই কিভাবে জানলি? আর ও কিভাবে এলো এখানে? তীব্রর উত্তরের আগেই সাফিন খেই হারিয়ে পড়ল। তুই বলেছিলি মেয়েটাকে খুঁজবি না, সময় নেই। তাহলে আর এই 5 দিনের মধ্যে কি হয়ে পেয়েছিস? তীব্র খুব আরামসে বসে, লেশ মাত্র উদ্বেগ নেই চেহারায়, বলল, প্রথমে তাই চেয়েছিলাম, কিন্তু তুই এত কান্নাকাটি করলি না, খুঁজে পারিনি। সাফিন সন্ধিহান কণ্ঠে বলল, তাই তুই সত্যি আমার জন্য করেছিস? তীব্র ভ্রু নাচালো। এছাড়া আর কোনো কারণ আছে তোর কাছে? আবার আহমকের মতো বলে বসিস না, আমি মেয়েটার প্রেমে পড়ে এসব করলাম। মুশফিক এটাই বলতে চাইছিল। জিপ থেকে খসার আগেই তালা ঝুলিয়ে দিল তীব্র। সে চুপটি করে চোরের মতো গিলে ফেললো কথাটা। আরমান অবাক হয়ে বলল, কিন্তু এত বড় শহরে এত দ্রুত পেলে কি করে? আমি তীব্র রেজা তালুকদার আরমান। গাছের শিকড় সমত তুলে আনতেও 1 সেকেন্ড লাগে না। দর্পযুক্ত বাক্যটায় আরমান মাথা ঝাঁকালো। প্রকাশ পেল তার নীরব সম্মতি। সাফিন বারবার ঘাড় ঘুরিয়ে বাড়িটাকে দেখছে। ওর চোখের ভাষা ভিন্ন। তীব্র ফোঁস করে শ্বাস ফেলে বলল, মেয়েটার কলেজে লোক লাগিয়েছিলাম, সে অনুযায়ী অবধি পৌঁছেছে। মেয়েটা এখন ওর বান্ধবী আর তার মায়ের সাথে থাকে। 3 তলার প্রথম বাসাটাই ওদের। ওরা কথাগুলো শুধু শুনলই না, সাথে ফ্যাল ফ্যালে নেত্রেও ঝাপটে
তীব্রকে দেখছে। বন্ধুর লম্বা হাতের ব্যাপারে তারা জ্ঞাত, অথচ আজ যেন বিন্দু মাত্র সন্দেহেরও জায়গা রাখেনি তীব্র। 5 দিনে পুরো জাতিকুল জেনে নিল যে তাকে নিয়ে সন্দেহ করবে কার সাধ্যে। সাফিন বাড়ির দিকে চোখ রেখে ঠোঁট নেড়ে বলল, এখন তাহলে আমরা কি করব? যাব ভেতরে? না। সাফিন ফিরে যায়। তবে তীব্র নিশ্চুপ, এই কথার জবাব দেয়নি। তবে অপ্রস্তুত বন্ধুদের পেছনে হেলে দিয়ে টান বসালো জিপে। দালান ছেড়ে কিছুটা সামনে গিয়ে থামলো। এবার পিছু চেয়ে একবার রংচটা নিবাসে চোখ বোলালো। 2 অক্ষিতে তার কিছু আছে, ভীষণ গাঢ় আর অন্যরকম কিছু। নুহা আজ ব্যস্ত। রান্নাঘর বসার ঘরে নিরন্তর ছোটাছুটি চলছে, আর এই ছোটাছুটি খুব মনোযোগ দিয়ে দেখছে পুষ্পিতা। নুহা তাকে বসিয়ে রেখেছে খাবার টেবিলের এখানে, কড়া করে বলেছে, তোর রান্নাঘরে উকি দেওয়াও বারণ। কাল থেকে ইউটিউবে একটা রান্নার রেসিপি দেখে দেখে মুখস্থ করেছে নুহা। এডালের বিখ্যাত একটা পদ। সকালে নাস্তা খেতে বসেই মা আর পুষ্পিতার সামনে সগৌরবে ঘোষণা দিয়েছে এই রান্না সে নিজের হাতে করে খাওয়াবে আজ। পুষ্পিতাও পুতুলের মতো বসে রয়েছে তাই, কিন্তু নুহা পড়েছে বিপদে। এমন ভাব নিয়ে ঘোষণা দেওয়াটা একদমই উচিত হয়নি ওর। এখন যদি সবকিছু পারফেক্ট না হয় তখন ইজ্জত থাকবে? সমস্যাটা যদিও সেখানে নয়, সমস্যা হলো রান্না করতে গিয়ে সে আবিষ্কার করেছে যা যা লাগবে তার অনেক কিছুই বাড়িতে নেই, থাকার কথাও নয়। এরকম হিজিবিজি রান্না তো পূর্বে বাড়িতে হয়নি। মা ছুটির দিনে বাঙালি রান্না করে, মাঝে মধ্যে ক্লান্ত লাগলে শুয়ে বসে বিশ্রাম নেন। বুয়ার রান্না খেতে হয় তখন। সে নিজেও চা কফি বানানো ব্যতীত ওখানে যায় না। তাহলে কি নেই, কি আছে কিভাবে জানবে? এ নিয়ে দারোয়ানকে দুবার সুপার শপে পাঠিয়েছে, কিন্তু শেষবার খেয়াল করলো টমেটো আর সোয়া সস আর লেটুস পাতা নেই। নুহা আহত হলো ফ্রিজ খেটে। শেষে ক্লান্ত ভঙ্গিতে এসে পুষ্পিতার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল। গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, আমার আর রান্না করা হলো না রে। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেললো, বলল, আমি রান্না করে দিই? তুই পারবি না, আর এটাতে অনেক কিছু লাগবে। সবই আনলাম, কিন্তু আসল যেটা লাগবে সেটাই নাই। এখন দারোয়ান চাচাকে দোকানে পাঠাবো কি করে? 2 বার গিয়েছেন, এবার গিয়ে কিছু বলে তেতে যাবে। আমাকে নালিশও করতে পারে। পুষ্পিতা বলল, তাহলে এখন কি করবি? আচ্ছা, আমরা এখন অন্য কিছু রান্না করি, পরে না হয়। নুহা উঠে দাঁড়িয়ে গেল, দৃঢ় গলায় বলল, না, নিশিতা নুহা যখন একবার ঠিক করেছে সে রাঁধবে, তখন সে রাঁধবে, তাতে যাই হয়ে যাক। পুষ্পিতাও দাঁড়ালো ওর দেখা দেখি, বলল, কিন্তু বললি তো অনেক কিছু নেই। নেই তো কি, তাই বলে থেমে যাব? আমি যাব নিচে, নিয়ে আসবো যা লাগবে, চল। পুষ্পিতা ভীত কণ্ঠে বলল, আমি যাব? তো কি আমি একা যাবো তোকে এইভাবে বাড়িতে রেখে? কিন্তু আন্টি যে মানা করলেন আমাকে বাইরে যেতে। নুহা মাছি তাড়ানোর মতন হাত নেড়ে বলল, আরে ধুর, তোর আন্টিকে অফিসে বসে দেখবে যে আমরা বের হচ্ছি, নাকি বাসায় সিসি ক্যামেরা লাগানো? আমরা জাস্ট যাবো, উপকরণগুলো কিনবো আর চলে আসবো, কোথাও দাঁড়াবো না। পুষ্পিতার চিন্তাটুকু তাও কমে না। যেখানে নুহার মা নিজে নিষেধাজ্ঞা দিয়ে গেলেন, সেসব অমান্য করবে ভাবতেও পারছে না। কিন্তু এত কিছু নুহার কানে মাথায় ঢুকলো না। সে নিজের মতো পার্সে টাকা ভরে ওকে টেনে টুনে নিয়ে বের হলো। সদর চর্চা পেরোতেই পুষ্পিতার বুক ধূপধাপ শুরু হয়। আচমকা বিষয়টাও নিজেই চমকে ওঠে, যেন সম্মুখে কিছু ঘটবে। জানার মাঝে অকল্পনীয় অজানা কিছু একটা। নাহিদ গাড়ি থেকে নেমেছে, তার খিদে পেয়েছে ভীষণ। যাওয়ার আগে বন্ধুদের জিজ্ঞেস করলো, কে কি খাবি? প্রস্তাব শুনতেই এক একজন উৎফুল্ল হয়ে পড়ল। 4 জন মিলে একটা ছোটখাটো খাবারের ফর্দ মুখে মুখে বলে ঝুলিয়ে দিল ওর সামনে। কোক থেকে শুরু করে একটা চিপসও বাদ গেল না। নাহিদের চেহারা শুকিয়ে এলো অমনি। কিছু না বলে তীব্রকে জিজ্ঞেস করলো যখন, সে সরাসরি শুধালো, পকেটে টাকা আছে? নাহিদের পকেট আসলেই ফাঁকা। গড়ের মাঠ না হলেও যা আছে তাদের দুধসহ বাজেট হয় না। মিরাজ ওরা যেই হারে খাবারের কথা বলল, ওসব তো আরোই না। তীব্রতার মুখাবয় পরখ করেই বুঝে ফেললো বিষয়টা। নাহিদ এমনিতেই বেকার, বাবার হোটেলে খায় দেয়, আজ সপ্তাহ খানেক সেখানে যায়নি। টাকা আসবে কোত্থেকে? নাহিদ ভেজালহীন ছেলে। তীব্রদের সাথে আজ অব্দি কোনো মারামারি কাটাকাটিতে সে থাকেনি। রক্ত দেখলেই উল্টে পড়ে যায় যেখানে, সেখানে তাকে নিয়েও বা লাভ কি? তীব্র জানে নাহিদ জীবনে ওদের নাম ভাঙিয়ে দোকান থেকে বিনামূল্যে কিছু নেবে না। ও অন্যরকম, ভদ্র, শুধু ওদের সঙ্গে মেশে বলে নাম উঠেছে বখাটেদের খাতায়। তীব্র চুপচাপ মানিব্যাগ থেকে টাকা বের করলো, 2টো নোট হাতে ধরিয়ে দিয়ে বলল,
আমার জন্য একটা স্প্রাইটের ক্যান, ঠান্ডা। নাহিদ আপ্লুত চোখে তাকালো, পরপর মুচকি হাসলো কৃতজ্ঞতায়। তীব্র বাইরে থেকে যাই হোক, যেমনই হোক, ওর ভেতরটা কেবল ওর সাথে মিশলে বোঝা যায়। আর এই সুপ্ত তথ্যটুকু ওদের বন্ধু গোষ্ঠী ব্যতীত কেউ জানে না, হয়তো তীব্রর বাবাও না। আর ছেলেটার অমন চরিত্রের জন্য নাহিদ ওর পিছু ছাড়তে পারল না। নিজেও সভ্য হয়েও বখাটে তীব্রর সাথে সাথ দেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ পায় সে। সেবার কলেজে থাকাকালীন একবার বাবা খুব মেরেছিলেন, তাও তীব্রর সাথে আড্ডা দিতে দেখে নাহিদ মুখে বলেছিল আর মিশবো না ওর সাথে, কিন্তু সে কথাও রাখেনি, আজও রাখেনি। কেন রাখবে? যে তীব্র বন্ধুদের সব বিপদে নির্দ্বিধায় পাশে দাঁড়ায়, তাকে ছেড়ে যাওয়া পাপ। এই যে ও চাইলো বলেই মিথিলাকে আনতেও গিয়েছিল। এমন বন্ধুর সঙ্গে ভদ্রতার দোহাই দিয়ে ত্যাগ করা যায়? তীব্রর জন্য ও যে জান দিতেও তৈরি। নাহিদকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে তীব্র চোখ ছোট করলো। হা করে কি দেখছিস? যা। ছেলেটা প্রণিধান হতে নড়ে চড়ে ওঠে। নাহিদ প্রস্থান নিতে না নিতেই তীব্র বন্ধুদের দিকে ঘাড় ঘোরালো, রেগে মেগে বলল, তোদের মাথায় কি ঘিরে পড়ে কিছু নেই? না তোর অবস্থা জানিস না? তাহলে হাবতের মতো লিস্ট দিলি কেন? আমি তোদের না খাইয়ে রাখি? তিনজন চুপ। মিরাজ মিনমিন করে বলল, আমি তো একটু মজা করেছিলাম, তবে ওরা এখানে এমন করলো আমি বাবা জানি না। মুশফিক ওরা খেপে তাকালো। মিরাজ চোরের মতো মুখ করে চেয়ে থাকলো আরেক দিকে। তীব্র কটমট করে ফের কিছু বলতে যায়। আবির অক্ষী আচমকা বিক্ষিপ্ত ভাবে নিক্ষেপ হয় জীবের ভিউ মিররের উপর। সহসা কণ্ঠনালী রুদ্ধ হয়ে থেমে গেল তীব্র। থামলো তার অসম্পূর্ণ কথাটুকু। পুষ্পিতা আসছে, সাথে ছায়া সঙ্গী নুহা। জিপের কাছে ফুটে আছে তার পরিষ্কার বিম্ব, পরনে কুচকুচে কালো চুড়িদার। শ্রুতির ওড়নাটা পিঠ থেকে পেঁচিয়ে এনে মাথার চুলটাও আবৃত। সেই কৃষ্ণবর্ণ রং হতে বেরিয়ে আসছে অতীব শুভ্র আদুরে বৃত্তাকার মুখখানি। চঞ্চলতাহীন দুই চোখ রাস্তার যানবাহন দেখতে ব্যস্ত। মাঝে মধ্যে নুহার দিকেও ঘুরছে, ঠোঁট নেড়ে নেড়ে এটা সেটা বলছে। তীব্র চেয়ে থাকে। আরশির ওপরে ঘোলাটে আখির সবটুকু নিবেশন। এমন সময় বক্ষ ফুলে ফেপে চোখ বুজে শ্বাস ফেলল। খুব আস্তে বাকিদের উদ্দেশ্যে বলল, মেয়েটা আসছে। তীব্রর মেয়েটা বলে উদ্দেশ্য করা মানবটির পরিচয় আলাদা করে দিতে হলো না। বিগত দিনগুলোয় এতবার শুনে এসেছে সবাই, মুখস্থ এখন। শাফিন তত্র লাফিয়ে শুধালো, কই কই? পেছনে। একযোগে ওরা তাকালো। ওরা পুষ্পিতাকে দেখতেই চিনে ফেললো। আর মান বলল, এখন কি করব? আমরা কি আবার ওকে কিডন্যাপ করে নিয়ে যাব, নাকি ভালো ভালো ব্যবহার করে বাড়ি ফেরার কথা বলবো? এদিকে নুহা বকবক করছে। সে আসলেই ভরাডুবি দুশ্চিন্তায়। প্রেস্টিজ যে করেই হোক বাঁচানো চাই। বলল, আমার তো কাঁচা টমেটো লাগবে রে পুষ্পিতা, সব ভ্যান দেখি পাকাটা নিয়ে ভর্তি। পুষ্পিতাও আশেপাশে খুঁজছে, কোনো সবজির ভ্যানেই কাঁচা টমেটো নেই। নুহা একটা সময় চোখ পড়লো রাস্তার ওই পারের ভ্যানগুলোতে। খুব সামান্য পাক ধরেছে টমেটো ভর্তি একটা ভ্যান দেখেই পড়লো, ওই তো চল। পুষ্পিতা একটু শঙ্কিত। ছোট থেকে বড় শহরে বড় হলেও একা একা চলেনি। এইরকম ব্যস্ত রাস্তা পার হতে ভেতরে ভেতরে ভয় পাচ্ছেও। নুহা বিষয়টা বুঝলো, নিজেই বলল, আচ্ছা এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি যা যা লাগিয়ে নিয়ে আসি। আমি একা দাঁড়িয়ে থাকবো? রাস্তায় এত লোক আর তুই বলছিস একা? আমি যাব আর আসবো, তাও তোর দাঁড়িয়ে থাকতে মন না চাইলে আশেপাশে থেকে যে সবজি ভালো লাগে নিতে থাক, আমি এসে টাকা দিচ্ছি, কেমন? পুষ্পিতা বাধ্যের মতো ঘাড় হেলালো। নুহা ওকে রেখে চলে এলো এপারে। তীব্রর পোড়া ঠোঁটদয় অমনি উঁচুতে উঠে যায়। সূক্ষ্ম সূক্ষ্ম হাসলো সে। একটু আগে করা আরমানের প্রশ্নের জবাব দিল না। তৎপর জিপের দরজা খুলে নেমে গেল। সাফিন বলল, কোথায় যাস? আসছে। তীব্রর সম্মুখে এক পা বাড়িয়েও থামলো। থুতনিতে হাত ঘষে ঘষে কিছু একটা ভাবলো। তারপর আবারও ফিরে এলো জিপের নিকট। ওরা চেয়েছিল ওর দিকেই। সবচেয়ে বেশি মনোযোগী ছিল মুশফিক। তীব্র এসেই ওর মাথার ক্যাপে টান বসায়। ছেলেটা কিছু ভরকালো। বিস্ময় চোখ পিটপিট করলো। তীব্র ক্যাপটা মাথায় গুজলো নিজের। সিটের ফ্রন্ট প্লেস থেকে একটা ওয়ান টাইম মাস্ক নিয়ে নাক মুখ ঢাকলো। দুটো জিনিসের ব্যবহারেই মুহূর্তেই বেশ পাল্টে গেল ওর। ফেরত গেল সেই রাতের নারী অপহরণকারী বেট্টু মাস্তান রূপে। শাফিন ওরা বিহ্বল চোখে চেয়ে থাকে, সাথে প্রচন্ড বিভ্রমে হাবুডুবু খায়। বিট্টু আবার এই বেশ নিয়েছে কেন? তবে তীব্র আর এসব আমলে নিল না।
বন্ধুরা প্রশ্ন করবে সে সময় অবধি দিল না। লম্বা পায়ে তড়বড়িয়ে হেঁটেই চলে গেল রাস্তার ওপাশটায়। আরমান সেদিকে চেয়ে বলল, কি ব্যাপার বলতো? বিট্টুর হাবভাব কিছু বুঝছিস তোরা? মুশফিক মিরাজ সঙ্গে মাথা নাড়ল, বলল, তানি ভাই, ও কী সব করেছে ওইখানে? কিছুই তো বলছে না। এত রহস্য রাখছে কেন? এত রহস্য দিয়ে একটা ওয়েব সিরিজ বানানো যাবে। শাফিনের কপালের ভাঁজ পড়েছে। তীক্ষ্ণ চাহনি, তীব্রর চাল চলন বেশ সন্দেহজনক। ওদের সামনে অনীহার ভান করে, অথচ ভেতরে ভেতরে যেন ওর আগ্রহ সবচেয়ে বেশি। এই যে নেমে গেল, পুষ্পিতার কাছে গিয়ে দাঁড়ালো। এসব কেনই বা একা ওদের না জানিয়ে মেয়েটাকে খুঁজে বার করছিল? নাহিদ বন্ধুদের হুকুম মতো সব স্ন্যাক্স একটা বড় পলিথিনে ভরে নিয়ে এসেছে। ড্রাইভিং সিট খালি দেখে বলল, বিট্টু কই? তার প্রশ্নের উত্তর এলো না। দেখা গেল চারজন এক এক ধ্যানে নিবেশিত। শাফিন তাকিয়ে তীব্রদের দিকে, আর মিরাজ, মুশফিক আর আরমানের নজরও অন্য কোথাও। নাহিদ ওদের দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালো। একটি মেয়ে ব্যতীত তেমন কিছুই না পেয়ে বুঝে নিল যা বোঝার। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল সে। ঢেকি স্বর্গে গেলেও ধান নামে। বদমাশগুলো এখানে এসে এসব শুরু করে দিয়েছে। তীব্রর জিপের কাছে একটা বড় স্টেশনারি শপ। নুহা সেখানটায় এসেছে মশলা আর সস নিতে। ভোরের ভারী বর্ষণের পর নেমে আসা হালকা পাতলা শীতের তাপে একটা পাতলা চাদর গায়ে জড়ানো, যেটা এই সময় ওদের তিনজনের নিকট হাস্যকর মনে হচ্ছে। মুশফিক ওকে শুনিয়ে টেনে টেনে বলল, আহারে, শীত শীত লাগে বুঝি? মিরাজ বলল, হ্যাঁ ভাই, উফ, তারপর গান ধরল, বড় শীত শীত লাগে, আমার একা থাকা যায় না। আমার কাছে আগুন আছে, পাশে আয় না। নুহা সব শুনছিল, গানের ইঙ্গিত বুঝেই চোখ পাকিয়ে তাকালো। এতে ওদের কিছু বিশেষ যায় এলো না। উল্টে আরমান বুকে হাত দিয়ে সুর করলো, ওরকম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। নুহা আশ্চর্য বনে গেল, কি সাংঘাতিক লেভেলের অসভ্য এগুলো। আরমানের গান শুনে মুশফিক মিরাজ সশব্দে হেসে ওঠে, কিন্তু নাহিদের এসবে কোনো কালেই পছন্দ নয়। সে চাপা কণ্ঠে বলল, এরকম করছিস কেন তোরা? মেয়ে দেখলেই তোদের ফাজলামো শুরু? আরমান ধমক দেয়, তুই চুপ থাক গরু, বেশি হাম্বামা করিস না। নাহিদের আদল সংকীর্ণ হলো। ফাজিলগুলোকে কথা শোনাবে বা মানানোর ওর সাধ্য নেই। সে স্ন্যাক্স ভর্তি পলিটা সিটের উপর রেখে উঠে বসলো ভেতরে। তবে চেহারায় বিরক্তির স্পষ্ট চিহ্ন। মাঝে মধ্যে এই ব্যাপার নিয়ে তীব্রর উপর বেজায় রাগ হয়। সে নিজে মেয়ে ঘটিত বিষয়ে জড়ায় না ভালো কথা, কিন্তু সাঙ্গ পাঙ্গদেরও তো নিষেধ করতে পারে। ওর চোখের সামনে মিরাজরা এইভাবে মেয়েদের উত্তক্ত করে, অনেক সময় যা নয় তাই বলে, কিন্তু তীব্র সেসব দেখেও দেখে না। অথচ ওর এক কথাতেই এসব বন্ধ হতে পারত। ওর উপর দিয়ে চলার মতো সাহস কারো নেই। তাহলে তীব্র কেন এমন নির্লিপ্ত থাকে এসবে? পুষ্পিতা শাক ভর্তি একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে মন দিয়ে লাউ শাকের আটি দেখছে। এর আগে বাজার করার অভিজ্ঞতা নেই। খোরশেদুল বাজার করতেন, তাই আজ প্রথম সে নিজে কিছু কিনবে। তবে রান্না বান্নার জন্য টাটকা সবজি চেনে। তার নিবিষ্ট ধ্যানে একটুও লক্ষ্য করেনি তীব্র কেবলই পাশে এসে দাঁড়ানো। সে যখন সতেজ সবজি বাছাবাছিতে ব্যস্ত, তীব্র সরু চোখে চেয়ে আজকের পুষ্পিতা আর সেদিনকার পুষ্পিতাতে যেন বিস্তর ফারাক। তীব্র অতি নৈকট্যে তার আপাদমস্তক দেখল। দুটো ক্ষুদ্র গভীর দৃষ্টি ঘুটে ঘুটে ঘুরে এলো ওর সমস্ত চেহারায়। সেদিন রাতের ভয়ার্ত নেত্রদয়ের চাহনি আজ বড় সাবলের। ওই যে অসময়ে আতঙ্কের যুবুথু মেয়েটার রাঙা ঠোঁট একটার ওপর আরেকটা চেপে বসেছে। আঁকা বাঁকা ভ্রুতে গুটি কয়েক ভাঁজ, ক্ষণে ক্ষণে বৃষ্টির ফোঁটার ন্যায় টুপটুপ করে নেত্রপল্লব ফেলছে। নরম রোদের তীর্যক আলোটা সরাসরি মুখের ওপর পড়ায় চিকচিক করছে গায়ের রং। তীব্রর সুগভীর ধ্যানের মাঝেই পুষ্পিতার ড্রিনড্রিনের স্বর কানে বাজে। শাক কত করে? 30 টাকা। 30 টাকা? 20 টাকায় রাখা যায় না? না আপু। তীব্র টান টান শৈলপ্রান্ত গুছিয়ে এলো অমনি। অবাক হলো ভীষণ। 30 টাকা থেকে 20 টাকা, 10 টাকা দিয়ে কি হবে? অথচ এই মেয়ে এমন টান বসিয়েছে, দাম শুনে যেন 3000 টাকা বলছে। আচ্ছা 25 টাকা দিই। ছেলেটি দুপাশে মাথা নাড়ল, বোঝালো কম হবে না। হঠাৎ খেয়াল পড়লো তীব্রকে, জিজ্ঞেস করলো, ভাইয়া কিছু নেবেন? পুষ্পিতা সহজ চোখে ঘাড় ঘোরায়। পাশের মানুষটিকে নিতান্তই সেই কৌতূহলে, অথচ মাস্ক ক্যাপ পড়ুয়া পরিচিত লোকটিকে
দেখতেই আঁতকে উঠল, বক্ষপট ঢপ করে কাঁপল গতিতে। তীব্র ছেলেটিকে জবাব দিতে চেয়েও ওর তাকানো দেখে থামল। সেই রাতের পর এই নিভু নিভু উষ্ণ দুপুরের মধ্যে আরো একবার চোখাচোখি হলো দুজনের। পুষ্পিতার ভীতভ্রান্ত দৃষ্টিতে পুনরায় মিশে গেল তীব্রর পূর্ণ অস্বচ্ছ দৃষ্টি। পুষ্পিতা একবার দেখেই ওকে চিনে ফেলেছে। সাথে সাথে ওর মনে পড়ে গেল মিথিলার বিয়ের রাতটা, তারপর ওই জঘন্য সকাল। তার ঠোঁট ফুঁড়ে আপনা আপনি বেরিয়ে এলো কিছু শব্দ, কণ্ঠে ভূমিকম্প। বিট্টু মাইস্তান। তীব্র অবাক হলো না। সে জানতো মেয়েটা এই রূপে ওকে দেখলেই চিনবে, তবে লক্ষ্য করলো পুষ্পিতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে, যেন রক্ত শূন্যতায় ভোগা মুমূর্ষ রোগী। আতঙ্কে থরথর করে কাঁপছে ওর হাত পা। তীব্র শক্তপোক্ত গরম ফেপে ওঠে সবেগে। শান্ত মেজাজ চটে আসে ভীষণ। এত ভয় পাওয়ার কাঁপাকাঁপি করার কি হলো? সে তো কিছু বলেনি এখনো। পুষ্পিতা ঢোক গিলছে ভয়ে, তার মাথা ঘুরছে। সেদিন গাড়িতে বসে তীব্রর ছুড়ে দেওয়া সেই হুমকিটা। ভুল করে এনেছিলাম বলে নিচে পৌঁছে দিয়েছে। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনে কোনো ইস্যু ক্রিয়েট করে, পরবার কিন্তু আর ফেরত দিতে আসবো না। এই গুন্ডাটা আবার এসেছে কেন? কি করে জানলো ও এখানে? কোনোভাবে কি মনি থানা পুলিশ করেছে ওকে না পেয়ে? গুন্ডাটা কি সেজন্য আবারও ওকে তুলে নিতে এলো? পুষ্পিতার সোয়াল ঝুলে পড়লো ভেবেই। এবার যদি ওকে নিয়ে যায় তাহলে তো আর ফেরত দেবে না, যা খুশি তাই করবে ওকে নিয়ে। পুষ্পিতার বুক ধরফর করছে, এদিক ওদিক এলোমেলো ঘুরছে শঙ্কিত নয়ন। এক পা করে পিছনে যাচ্ছে সে। হাবভাবের অমন দশা দেখে তীব্রর হৃদয় আরো একবিকে এলো। রাগটা তুঙ্গে উঠলো অচিরেই। বরাবরের কর্কশ কণ্ঠটা আরো চওড়া করে বলল, হ্যাঁ মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি? পুষ্পিতা তাকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না। তীব্রর এই মেয়ে শুনেই রুহু উড়ে গিয়েছে, কলিজা ছলাৎ ছলাৎ করছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে থাকা বিপদ, পালাতে হবে, অতি সত্বর গুন্ডাটার সামনে থেকে পালাতে হবে। তীব্রর কথার মধ্যখানেই দুরন্ত পায়ে ছুট লাগালো সে। তীব্র ভ্যাবাচাকা খেলো, হতভম্ব হয়ে চেয়ে রইল। রাগে গজগজ করে উঠল সমস্ত দেহ। পুষ্পিতা ছোটার প্রকোপে মাথার ঘোমটা খসে পড়েছে, পিঠের ওপর মোটা ঝুঁটিটা উন্মুক্ত। হাওয়া আর দৌড়ানোর কারণে দোলনার মতো দুলছে দুদিকে। চেয়ে থেকে থেকে এই সামান্য বিষয়টাও মনোযোগ খাটিয়ে দেখলো তীব্র। হুট করে এই সাধারণ ব্যাপারখানা মৌনের ভিতরে ঢুকে গেল ওর, কমে গেল রাগ। গটিয়ে থাকা ভ্রু টান টান করে আচমকা হেসে ফেলল সে। দন্তপাটি মুক্ত করা সুন্দর হাসি, সাথে কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো কতক ঝরঝরে আওয়াজ। বিড়বিড় করে বলল, তীব্র নজর যখন পড়েছে, মেয়ে পালিয়ে যাবে কোথায়? सांस तेरी इकरार करे, तेरा हाथ अगर छू ले, पकड़े मैं हूँ बन चुका, जीने की वजह इस बात को खुद से तू ना छुपा, तू हर लम्हा था मुझसे जुड़ा, चाहे दूर था मैं ये पास रहा।